গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাহিত্য সঞ্চয়নের চতুর্থ পাঠের অন্তর্গত একটি গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আচ্ছা, তোমরা আহ যেমন খুশি তেমন সাজো এরকম প্রতিযোগিতা দেখেছো তো? গ্রামে গঞ্জে এমনি কোনো মেলা বা কোনো অনুষ্ঠান হলে এরকম ধরনের প্রতিযোগিতা হয়ে থাকে, কিংবা এখন স্কুলগুলোতেও হয় এরকম প্রতিযোগিতা, এবং শহরেও হয়। তোমাদের স্কুলগুলিতে হয়ে থাকে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতাগুলো উম, দেখে থাকবে, বা তোমরা নিজেরাও হয়তো অংশগ্রহণ করে থাকবে, তাই না? তো এই যেমন খুশি তেমন সাজো, আহ, এই সম্পর্কে তোমরা কিছু বলো দেখি শুনি। যেগুলো কিরকম হয়, বা না, নামটা শুনেই তো তোমরা বুঝতেই পারছো, বা তোমরা নিজেরাও জানো যে যেমন খুশি তেমন সাজো মানেই কি নানান রকম রূপে নিজেকে প্রদর্শিত করা, তাই না? তো অনেকে বর সাজে, অনেকে বউ সাজে, অনেকে শিক্ষক শিক্ষিকা বা মহাত্মা গান্ধী এরকম নানান রূপে নিজেকে উপস্থাপনা করে, তাই তো? তো যেহেতু এই সাজগোজগুলো বা মানে নানান রূপে প্রকাশ করে, তাই তাদেরকে এক কথায় কি বলা যায়, যে বহুরূপী, তাই না? নানান রূপে প্রকাশ করে তাই। তো এইরকম এই নানান রূপ বা বহুরূপে নিজেকে প্রদর্শিত করা, এরকম একটা গল্প আমরা পড়বো, যেটা তোমাদের চতুর্থ পাঠের অন্তর্গত সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পটি। তো এই গল্পের মূল উৎস বা বিষয়বস্তু বা গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা, এগুলোতে যাওয়ার আগে যিনি গল্পটি লিখেছেন, লেখক সুবোধ ঘোষ, তার সম্পর্কে আমরা আগে একটু জেনে নেব। চলো জেনে নেওয়া যাক। তো সুবোধ ঘোষ ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক এবং বিশিষ্ট কথা সাহিত্যিক। তো এই বিশিষ্ট কথাসাহিত্যিক সুবোধ ঘোষের জন্ম হয় 1909 সালে 14 সেপ্টেম্বর বিহারের হাজারিবাগে। তবে তার আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুরের বখর গ্রামে। হুম, তো এই সুবোধ ঘোষ, যিনি পড়াশোনা করেছেন সেন্ট কলম্বাস কলেজে, এবং বিশিষ্ট গবেষক ও দার্শনিক মহেশ ঘোষের লাইব্রেরিতেও তিনি পড়তেন। যদিও তার এই পড়াশোনা খুব বেশি দূর তিনি চালিয়ে নিয়ে যেতে পারেননি। তিনি ম্যাট্রিকুলেশন পাশ করে এই যে হাজারিবাগ সেন্ট কলম্বাস কলেজে তিনি ভর্তি হয়েছিলেন ঠিকই, তবে সেটা সম্পূর্ণ করতে তিনি পারেননি। কারণ সংসারে অভাব অনটনের জন্য উম, তাকে কাজ খুঁজে নিতে হয়। তো জীবনে তিনি নানান রকম কাজ করেছেন। আহ, বলা চলে যে এমন কোনো কাজ নেই যে তিনি করেননি। হুম, তো সর্বপ্রথম তিনি পড়াশোনা ছেড়ে বস্তিতে কলেরার টিকা দিয়েছেন। তারপর তার কর্মজীবন শুরু বলতে বিহারের বাস কন্ডাক্টর হিসাবে তার কাজ শুরু। তারপর ধীরে ধীরে তিনি অনেক রকম কাজ করেছেন, হ্যাঁ, যে সার্কাসের ক্লাউন হয়েছেন। তারপর বোম্বাই পৌরসভার চতুর্থ শ্রেণীর কাজ করেছেন। এছাড়া চায়ের ব্যবসা, বেকারির ব্যবসা, এবং গুদাম ঘরের ওই কি বলে স্টোর কিপার, সে কাজও তিনি করেছেন। হ্যাঁ, তো তার প্রথম জীবনটা এরকম নানান কাজের মাধ্যমে ঘুর পথে অনেক কষ্টে অতিবাহিত হয়েছে, এবং শেষে তিনি 30 দশকের পর আনন্দবাজার পত্রিকার রবিবাসরীয় বিভাগে তিনি সহকারী হন। এবং এরপর ধীরে ধীরে তার সাহিত্য জীবনে ঢোকা। তার লেখালেখির কালপর্ব মূলত ছিল 1940 থেকে আর কি, 1940 থেকে 1980।
1940 থেকেই তার লেখালেখি শুরু। হুম, তো তার বিশিষ্ট কিছু বা উল্লেখযোগ্য কিছু গ্রন্থাবলী আহ কিছু বলছি। তা- তার উল্লেখযোগ্য গল্পগুলির মধ্যে অযান্ত্রিক, ফসিল, ক্ষীরবিজুড়ি, যেগুলো অন্যতম ছোট গল্প তার, আহ যৌতুগৃহ, এ- এছাড়া পরশুরামের কুঠার, শুক্লাভিসার, গোত্রান্তর প্রভৃতি এরকম অনেক গল্প তিনি লিখেছেন। হ্যাঁ, তার গল্প সমগ্র প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড এরকম ভাবে বেরিয়েছে। হুম, তো এই যৌতুগৃহ যে গল্পটি, এটা তার খুব অন্যতম খুব জনপ্রিয় একটা গল্প, যেটা থেকে অনেক চলচ্চিত্র তৈরি হয়েছে। হুম, এছাড়া তার কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো তিলাঞ্জলি, যেটা তার লেখা প্রথম উপন্যাস। হ্যাঁ, এছাড়া গঙ্গোত্রী, ত্রিজামা, ভালোবাসার গল্প, শতকিয়া প্রভৃতি আরো অনেক উপন্যাসও তিনি লিখেছেন। এছাড়াও মানে গল্প উপন্যাস ছাড়াও তিনি প্রবন্ধ, এছাড়া জীবনীমূলক গল্প সব লিখেছেন তিনি। এবং তার এই আহ গল্প উপন্যাস বা প্রবন্ধ এসব ছাড়াও তিনি চলচ্চিত্র জগতেও যুক্ত ছিলেন এভাবে যে তার লেখাগুলি, যেমন অযান্ত্রিক, এর থেকেও চলচ্চিত্র তৈরি হয়েছে। যৌতুগৃহ যেটা বললাম 1964-তে প্রকাশিত হয়, যে যে মানে চলচ্চিত্র রূপে প্রকাশিত হয়। উম, তো এটার জন্য তিনি বেশ জনপ্রিয় ছিলেন। উম, তো তার এই চলচ্চিত্র জগৎ এবং গল্প উপন্যাস অর্থাৎ সাহিত্য জীবন, চলচ্চিত্র জগৎ, এই সব মিলিয়ে তিনি ও একটা কথা বলা হয়নি যে তিনি চলচ্চিত্রায়ন বলতে তিনি শুধু তার গল্প থেকে যে চলচ্চিত্র তৈরি হয়েছে বা নির্মিত হয়েছে তেমনটাও না, তিনি চলচ্চিত্রের কাহিনীকারও ছিলেন। হ্যাঁ, যাই হোক, তো তার এই গোটা সাহিত্য জীবন এবং চলচ্চিত্র জগৎ, এখান থেকে তিনি বেশ কিছু সম্মাননা এবং পুরস্কারও লাভ করেছিলেন। যেমন আনন্দ পুরস্কার, তারপর ফিল্মফেয়ার পুরস্কার 1959-এ তিনি পেয়েছিলেন। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত্তারিণী পদক পেয়েছিলেন। তো এই বিশিষ্ট কথা সাহিত্যিক বা শিল্পী সুবোধ ঘোষ, যার মৃত্যু হয় 1980 সালে 10ই মার্চ। তো উম, আমরা লেখক সুবোধ ঘোষ সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পারলাম। এবার আমরা মূল গল্পে ফিরবো। গল্প সম্পর্কে এবার আমরা জানবো। তো সুবোধ ঘোষের লেখা আমাদের আলোচ্য বিষয় যে বহুরূপী গল্পটি, সুবোধ ঘোষের গল্প সমগ্র তৃতীয় খণ্ড থেকে নেওয়া হয়েছে। এবং এই গল্পটির মানে বিস্তারিত আলোচনা পর্বে যাওয়ার আগে তার মূল বিষয়বস্তু সম্পর্কে একটু উম, বলে নেব। তো গল্পটির নাম যেমন বহুরূপী, তো একটু আগে আমরা যেমন বহুরূপী নিয়ে আলোচনা করলাম, তো বহুরূপী বলতে আমরা কি বুঝি সাধারণত? না, যে সে সমস্ত মানুষ যারা নানান রূপ ধারণ করে, নানান বেশ ধারণ করে, তারা নিজেদেরকে উপস্থাপনা করে বা প্রদর্শিত করে, তাই না? তো তাদেরকেই বহুরূপী বলা। তো সেই রকম এই গল্পটিও মূলত তেমন এক বহুরূপীর জীবন নিয়ে লেখা। হুম, এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হরিদা, যিনি ছিলেন সেই বহুরূপী। হ্যাঁ, সেই হরিদা শহরের সবচেয়ে ছোট গলির মধ্যে বাস করতেন এবং তিনি মাঝে মধ্যে বিভিন্ন রকমের রূপ ধারণ করে নিজেকে প্রদর্শিত করতেন এবং এটাই ছিল তার পেশা। এখান থেকেই তিনি রোজগার করতেন। এবং এই ফরিদাকে আমরা মানে খুব সৎ, এবং তার পেশায় তিনি মানে তার পেশাকে তিনি কতটা ভালোবাসতেন বা তার এই কাজটাকে তিনি কতটা ভালোবাসতেন, সেটার পরিচয়ও আমরা পাবো। তো চলো গল্পটা এবার পড়ে দেখা যাক। তো চলো গল্পটা পড়ে দেখা যাক। গল্পটা শুরু হচ্ছে এরকম যে
হরিদার কাছে আমরা এই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? যে শুরুতেই আমরা হরিদার কথাই পাচ্ছি। উম, তো তাকে গল্প করছেন গল্পকথক নিজেই এবং তার কিছু দলবল, তারা মিলে হরিদাকে বলছেন যে কোনো কাণ্ড ঘটেছে সেটা নিয়ে বলছেন আর কি। উনারের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন। না, কিছুই শুনিনি। উনানের মুখে ফু দিয়ে, উনান কি? জানো কি তোমরা? নিশ্চয়ই জেনে থাকবে, যাদের গ্রামে বাড়ি তারা অন্তত জানবে। উনান, আহ, যেটাকে চুলোও বলা হয়ে থাকে। তো এই যেটা মাটির তৈরি এবং যেটার সাহায্যে রান্না করা হয়। এখন এখন তো নানান রকম উপায় চলে এসছে রান্না করার। অনেক কিছুর সাহায্যে রান্না করা হয়, গ্যাস, ইন্ডাকশন ইত্যাদি এরকম ধরনের অনেক উপায় বার হয়েছে। তো এই উনান যেটা মাটির তৈরি, উম, যেখানে কাঠ কিংবা কয়লা এই সমস্ত দিয়ে জ্বালিয়ে রান্না করা হয়। হুম। তো উনানের মুখে ফু দিয়ে অনেকক্ষণ অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে, অর্থাৎ যে উনানটা জ্বলছিল, জ্বলতে জ্বলতে নিভে গেছে। হুম। এবং দেখবে তোমাদের যাদের গ্রামে বাড়ি, তো তোমরা হয়তো মানে যারা উনানে রান্না করা দেখে থাকবে তাদের কথা বলছি, যে যখন উনানের আগুনটা নিভে যায় এবং সেখানে এর আগেও তো আগুনটা জ্বলছিল, একটু একটু আগুন থেকে থাকে, তো সেটাকে আবার ফু দিলে সে আগুনটা আবার জ্বলে ওঠে। হ্যাঁ। তো সেই রকম উনানের মুখে ফু দিয়ে এবং যেহেতু উনানটা নিভে যায় বা আগুনটা নিভে যায়, তো সেই জন্য কিছুক্ষণ ফু দিলে কিছুক্ষণ ধোঁয়া হয়, তারপরে আগুনটা জ্বলে। তো সেটাই বলছে যে ফু দিয়ে অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এবার আমাদের কথার জবাব দিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হরিদা এখানে উনুনটা ধরানোর চেষ্টা করছে। হ্যাঁ। তো গিয়ে হরিদা এবার কথক মানে গল্প কথকদের কথার জবাব দিলেন। না, কিছুই শুনিনি। অর্থাৎ তিনি কিছু শোনেননি। জগদীশ বাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? হুম। বলছে যে জগদীশ বাবু কোন একটা কাণ্ড ঘটিয়েছেন। হরিদাকে বলছে যে শোনেননি হরিদা? হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? হুম। যে তিনি জগদীশ বাবুর কোনো কাণ্ড শোনেননি। হুম। এবং বলছেন যে বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ অর্থাৎ জগদীশ বাবু হয়তো তো ধনী মানুষ, এরকম ধনী ব্যক্তি হবে। তাই জন্যই বলছে যে বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? তারপর 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। এবার গল্প করা শুরু করলেন আবার গল্পকথক ফরিদাকে, যে 7 দিন হলো একজন সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, অর্থাৎ খুব নামি দামি সন্ন্যাসী। হ্যাঁ। হিমালয়ের গুহাতে থাকেন। যে সন্ন্যাসী এসে জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, তিনি হিমালয়ের গুহাতে থাকেন, এরকম উঁচু দরের সন্ন্যাসী। হুম। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না। তা সেই যে সন্ন্যাসীটার কথা বলছেন, সেই সন্ন্যাসী সারা বছরে শুধুমাত্র একটি হরিতকি খান। হরিতকি জানো তো, এক ধরনের ফল। তো সে হরিতকি একটাই খান, আর কিছুই খান না। হ্যাঁ। সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। সেই সন্ন্যাসীটার বয়সও হাজার বছরেরও বেশি, এরকমটা অনেকে মনে করে। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। হরিদা আবার জিজ্ঞাসা করলেন যে সন্ন্যাসী এখন আছে কিনা। তার উত্তরে গল্পকথক বললেন যে না, চলে গিয়েছেন। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। হুম। একটু আক্ষেপ করে বলেন, যে আফসোস করে বলেন যে ইস, যদি থাকতেন তাহলে আমি গিয়ে একটু পায়ের ধুলো নিতাম। যেহেতু এরকম উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন, তারপরে শুধুমাত্র একটা হরিতকি খেয়ে বছরে বেঁচে থাকেন। হুম। এরকম মানুষ মানে এরকম সন্ন্যাসী তো দেখাই যায় না। তাই
হরিদাও আক্ষেপ করছেন যে যদি একবার পায়ের ধুলো নিতে পারতেন তাহলে সার্থক হতো তার জীবন, এরকমটা ভাবছেন। তারপর তারপর তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। তো আহ হরিদা যেমন আফসোস করে বলছিলেন যে পায়ের ধুলো যদি নিতে পারতেন, তার উত্তরে গল্পকথক বলছেন যে তা পেতেন না হরিদা, অর্থাৎ পায়ের ধুলো হরিদা পেতেনই না। সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ মানে কি? যে দুষ্প্রাপ্য বা সহজে পাওয়া যায় না এরকম জিনিস। তো সে ভয়ানক দুর্লভ জিনিস, যে সেটা পাওয়ার মতো জিনিসই নয়। শুধু ওই একা জগদীশ বাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। এই যে জগদীশ বাবুর বাড়িতে গিয়ে ছিলেন সন্ন্যাসী, শুধুমাত্র তাকে ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি। হরিদা বলছেন, কেন? আবার গল্পকথক বলা শুরু করলেন, জগদীশ বাবু একজোড়া কাঠের খড়মে সোনার রোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পড়লেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। হুম তো কিভাবে জগদীশবাবু সেই সন্ন্যাসীর পায়ের ধুলো নিয়েছিলেন সেটার কথা বলছেন গল্পকথক। যে জগদীশবাবু একজোড়া কাঠের খড়ম, আহ, যে কাঠের খড়ম দেখবে, তোমরা ছবিতে দেখে থাকবে যে আগের আগের যুগের সন্ন্যাসী বা ওই রকম ধরনের মানুষজন আর কি ওরকম খড়ম পরতেন। হ্যাঁ, যে একটা উম, নাকির কাছে একটা শুধু গুলটো মতো, আর ওটা জুতোটাই আর কোনো বেল্ট ফেল্ট কিচ্ছু নাই, সেই রকম একটা মানে খড়ম পরতেন আর কি। তো সেই আবার সেটা কাঠের তৈরি। তো জগদীশ বাবু সেরকম একজোড়া কাঠের খড়মে সোনার রোল লাগিয়ে, তো কাঠের খড়মে ওই যে বললাম যে আঙুলে মানে আঙুল যাতে থাকে যে কি বলে ওটাকে, নাকি মতো। এখন তো নানা রকম ফিতে যুক্ত হয়ে আমরা নানা রকমের জুতো পরি। তো সেই খড়ম যেটা মানে নিচের প্লেটটা কাঠের এবং উপরে নাকের কাছটা একটা এরকম উল্টো মতো থাকতো। তো সেই বল্টুটা মানে সেই বোলটা সোনার বোল লাগিয়ে এনেছেন জগদীশ বাবু। হ্যাঁ, এবং কি করছেন না, সেই কাঠের খড়ম যেটা সোনার বোল লাগানো কাঠের খড়ম এনে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে, তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন। নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তারপর হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হরিদা বলছেন যে এ তো বেশ মজার ব্যাপার যে আহ কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে এনে পায়ে দিতে হয়েছে, তারপরে তিনি সেটা স্বীকার করেছেন মানে গ্রহণ করেছেন, আর সেই ফাঁকে পায়ের ধুলো নিয়েছেন। এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ঝোলার ভিতরে ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। হুম জগদীশবাবু আর কি কি করেছেন সন্ন্যাসীর সাথে সেটা বলছেন আর কি, যে ওই সোনার বোল লাগানো খড়ম ছাড়াও সন্ন্যাসী যখন বিদায় নেন, জগদীশবাবুর বাড়ি থেকে যখন চলে যান, সেই সময় 100 টাকার একটা নোট জোর করে সন্ন্যাসীর ব্যাগের ভিতর দিয়ে দিয়েছিলেন। সন্ন্যাসী কি করলেন? শুধু হাসলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কান নেই। হুম, যে যখনই গল্পটি করলেন গল্পকথক, তো সে গল্প শুনে হঠাৎ যেন হরিদা কেমন গম্ভীর মতো হয়ে গেলেন। অনেকক্ষণ চুপচাপ থাকলেন। গল্পকথক বলছেন যে আমরা কি বলছি বা না বলছি সেদিকে যেন কান নেই হরিদার। আহ গম্ভীর হয়েই রয়েছে এবং কিছু যেন ভাবনার মধ্যে চলে গেছেন এরকমটা মনে হচ্ছে। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। ওই যে উনানটা জ্বালানোর চেষ্টা করছিলেন হরিদা, ফুঁ দিয়ে, তো সেই উনানের আগুন এখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই, অর্থাৎ
আমরা বুঝতে পারছি এখানে দেখে যে আহ সেখানে সবাই মিলে চা খাবে বা চায়ের আড্ডা এরকম ধরনের কিছু। তো কি করছেন হরিদা? না, চায়ের জন্য এক হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিলেন। এবং কি করলেন, তারপরে তার ভাতের হাঁড়িটাকে সেই উনানে চড়ালেন। তো এতক্ষণ ধরে তাহলে তিনি কি করছিলেন, না চায়ের জন্য জল গরম করছিলেন। যাই হোক, তারপর যা শহরের সবচেয়ে সরু গলি, হুম, শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। এই যে বললাম যে এখানে চায়ের আড্ডা হবে এরকম। তো এবার হরিদার কথা বলছেন গল্প কথক, যে তিনি কোথায় থাকেন, যে শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে একটা ছোট্ট ঘর, যেটা হরিদার জীবনের ঘর। অর্থাৎ শহরের সবচেয়ে সরু গলি আর সেখানকার ভিতরের একটা ছোট্ট ঘর, সেখানেই হরিদা থাকেন। এবং ওই ছোট্ট ঘরটাই যেন তার গোটা জীবন। হ্যাঁ না? আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর, অর্থাৎ গল্পকথক এবং তার সঙ্গে আরো দুজন এবং হরিদা, এই চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর এই হরিদার ঘর। অর্থাৎ হরিদার ঘরেই তারা সবাই মিলে আড্ডা দেয়। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনে আছে জল ফুটিয়ে দেন। তো সেই চা কিভাবে খাওয়া হয়, না চা, চিনি, দুধ গল্পকথক এবং তার সঙ্গীরা নিয়ে আসেন। এবং হরিদা কি করেন, না শুধু তার উনানে সেই চায়ের জলটা তার আগুনের আঁচে জলটা ফুটিয়ে দেন। হুম। খুবই গরিব মানুষ হরিদা। হরিদা কেমন প্রকৃতি, না হরিদা একটু গরিব মানুষ, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। তিনি গরিব। এবার কি হয়, মানুষ সাধারণত যে গরিব হলেও সে কাজ করে, আহ কাজ করে উপার্জন করে। হুম, ধীরে ধীরে তাদের আহ অবস্থা একটু ভালো হয়, গরিবিয়ানা দূর হয়। কিন্তু হরিদার ক্ষেত্রে একটু উল্টো। হরিদার কাজ করতে যেন তার প্রাণের মধ্যেই কোথাও একটা বাধা আছে। হুম, ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। হুম, তিনি চাইলেই যে কোনো অফিসের কাজ কিংবা কোনো রকম দোকানের বিক্রিওয়ালার কাজও তিনি পেয়ে যেতে পারেন। বিক্রিওয়ালা মানে ধরো সেলার। হ্যাঁ, যেমন দোকানের কর্মচারী থাকে কিংবা শপিং মলে যেরকম কর্মচারীরা থাকে, তো সেই রকম আর কি বলছে যে হরিদা গরিব, কিন্তু তার কোথাও একটা কাজ করতে যেন বাধা আছে। হ্যাঁ, তিনি যদি চান, তিনি যদি ইচ্ছে করেন, তাহলে এখন তিনি অনেক রকম কাজ পেয়ে যেতে পারেন। যেমন অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ, এই ধরনের কাজ তিনি পেয়ে যেতে পারেন। কিন্তু ওই ধরনের কাজ হরিদার পছন্দই নয়। হ্যাঁ, তিনি সেরকম কাজ তিনি করতে চানই না। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। অর্থাৎ হরিদার এই নিয়ম কানুন, বাঁধা ধরা, এগুলোর মধ্যে তিনি থাকতে পারেন না। যে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে, অর্থাৎ তুমি দেখো মানে আহ কোনো অফিসের কাজ করলে কিংবা কোথাও কোনো কাজ করলে কি হয়, একটা সময় সীমা থাকে, তাই না? যে আহ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা, কিংবা সকাল 6টা থেকে বিকাল 4টে, এরকম একটা সময়সীমা নির্ধারণ করা থাকে, তাই না? তো সেটাই বলছেন যে একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া রোজার পক্ষে সম্ভব নয়। এরকম সময়ের মধ্যে বাঁধা ধরা একটা কাজ, যে এরকম সময়ে আমাকে রোজ যেতে হবে, মানে প্রত্যেক দিন যেতে হবে, একদম ডট টাইমেই আমাকে ঢুকতে হবে, এই সময়সীমা বা এরকম ধরনের কাজ হরিদার পক্ষে সম্ভব নয়। তিনি এরকম কাজ করতে পারেন না।
হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। তিনি এতটাই গরিব যে কখনো কখনো তাকে না খেয়ে থাকতে হয়। কখনো কখনো তার উনানে হাঁড়িতে ভাতের জায়গায় শুধু জল ফোটে। হুম, এতটাই গরিব। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। যে এই একঘেয়ে অভাব বলা হচ্ছে কেন? না, এই অভাবটা তার যেন গোটা জীবনের অভাব। হুম, সারা জীবন ধরে তিনি এই অভাবটা সহ্য করে আসছেন। বা এমনটা নয় যে একটা সময় আর্থিক অবস্থা ভালো ছিল, এখন তার এই সমস্ত কাজ ভালো লাগছে না, এমনটাও নয়। আগাগোড়াই তিনি এরকম, তার চরিত্রটাই এরকম, তার আহ কি বলে প্রকৃতিটাই এরকম। তিনি বাঁধা ধরা কাজ করতে পারেন না। হুম, কোনো এরকম ধরনের কোনো চাকরি তিনি করবেন না। অথচ তিনি অভাব অনটনে দিন যাপন করছেন, হাঁড়িতে ভাতের জায়গায় জলও ফুটছেন, তিনি অনাহারে থাকছেন। এই অভাবটা চলতেই আছে। হুম, রোজকার অভাব হয়ে দাঁড়িয়েছে। সেজন্য হচ্ছে একঘেয়ে অভাব। তো এই একঘেয়ে রোজকার অভাব, সেটা তিনি সহ্য করতে পারেন, সেটাতে তার আপত্তি নেই। কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। হুম, যে এই রোজ রোজ এই অভাবটাকে তিনি মেনে নেবেন, কিন্তু রোজ রোজ চাকরি করতে তিনি পারবেন না। ওই সময়সীমা বাঁধা ধরা একটা কাজ, এতে তার ভীষণ আপত্তি। তিনি সে কাজ করতে পারবেন না, সেটা তার কাছে খুবই একঘেয়ে কাজ। হ্যাঁ, তারপর হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে। বৈচিত্র্য, বৈচিত্র্য মানে কি? যে বিচিত্র, বিচিত্রতা বা বিভিন্নতা বা নানা রূপতা, যাই বলতে পারো। তো লেখক এখানে বলছেন যে হরিদার জীবনটা যেন বিচিত্রময়। হুম, অর্থাৎ নাটকীয় বিচিত্রময় বলছেন কারণ আহ এই এবং বৈচিত্র্য আছে, অর্থাৎ নানা রকম বৈচিত্র্য রয়েছে বা বিচিত্রতা রয়েছে। অর্থাৎ বলা যায় যে নানা রকম আহ মানে একঘেয়ে ব্যাপারটা নেই। আজ একরকম, পরের দিন আর এক রকম, তারপরের দিন আর এক রকম, এরকম যেন পরিবর্তন হতে থাকে। হুম, তো এই নানা রকমের বা এই বিচিত্রময় জীবনটাই যেন তার জীবন, সেটাই তিনি ভালোবাসেন। হুম, এবং সেটাকে তিনি নাটকীয় বৈচিত্র্য বলছেন, যে একটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে। এবং সেটা আরো ধীরে ধীরে তোমরা জানতে পারবে যে কেন ওরকম নাটকীয় বৈচিত্র্য বলছেন লেখক তার জীবনটাকে। দেখো, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হুম, সেটাই হরিদার জীবনের পেশা। সেই নাটকীয় বৈচিত্র্যটা বা নাটকীয় বিচিত্রতা, বিভিন্নতা, সেটাই হরিদার জীবনের পেশা। কি না, হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ি আহ দাবি মিটিয়ে দিতেই চেষ্টা করে। কি বলছে? না, হ্যাঁ, যে আহ, এটাই তার পেশা, যে বিচিত্রতাটাই তার পেশা। না, কি করেন তিনি মাঝে মাঝে বহুরূপী সেজে তিনি উপার্জন করেন। এই যে বহুরূপী সাজ, বহুরূপী মানেই কি? যে নানান বেশ, নানান রূপ ধারণ, তাই না? তো সেজন্যই বলছেন যে নাটকীয় বৈচিত্র্য। দেখছো যে তার জীবনটা নাটকীয় বৈচিত্র্য রয়েছে, কারণ বহুরূপীর যে সাজ, প্রত্যেক দিন যে আলাদা আলাদা রকম নতুন নতুন রূপে প্রদর্শিত করা নিজেকে, এবং সেটা কি ন্যাচারালি তো কিছু নয়। হুম, সেটা নাটকীয়ই, কৃত্রিম ভাবে তিনি সাজছেন সেরকম। হুম, এবং এই যে তার এই বহুরূপী, অর্থাৎ বহুরূপীর এই সাজ, যেটা আহ বিভিন্নতা প্রকাশ পায় তার মধ্যে, নানা রূপতা প্রকাশ পায়, অর্থাৎ বৈচিত্র্য প্রকাশ পায়। এবং সেটা যেহেতু বহুরূপী, তিনি কৃত্রিম ভাবে সাজেন, তাই সেটা নাটকীয় বৈচিত্র্য বলা হচ্ছে। তাই তো যাই হোক, তো তিনি সেই বহুরূপী সেজেই তিনি যেটুকু রোজগার করেন, সেটা দিয়েই তিনি তার পেটের খিদে মেটান বা তিনি জীবনযাপন করেন। হুম, তারপর
মাঝে মাঝে সত্যিই উপোস করেন হরিদা, যে মাঝে মাঝে এমন অবস্থাও হয়। এবার এমন তো নয় যে হরিদা রোজ রোজ উপার্জন করতে পারছেন ওই বহুরূপী সাজ সেজে, এমনও তো নয়, বা এরকমটা হয়ও না, হওয়ার কথাও নয়। তো কি হয় না, যতটুকু উপার্জন করেন মানে ওই বহুরূপী সেজে, তো ততটুকুই হাঁড়িতে ভাত জোটে। তাছাড়া তাকে উপোস করেই থাকতে হয়। হ্যাঁ, তারপর তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়ে। হুম, যে একবার রোজগার করে আনেন, সেটা কিছুদিন চলে, বা আবার হঠাৎ করে দেখা যায় যে কোনো এক সকালে কিংবা কোনো এক সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে, যে আবার অন্য রকম বা নতুন রকম রূপ ধারণ করে, বেশ ধারণ করে তিনি রাস্তায় বের হয়ে পড়েন। হুম, কেউ চিনতে পারে না তিনি, এবং তিনি এই কাজে এতটাই পারদর্শী, এতটাই তিনি মন থেকে করেন, এতটাই ভালোবাসেন, এবং যে জন্যই এটা তার জীবনের পেশা বলা হয়েছে। হ্যাঁ, এটাই তার জীবনের পেশা। তো তিনি এতটাই মন থেকে করেন এবং এত নিপুণ ভাবে নিজেকে ছদ্মবেশ রূপে ধারণ করেন যে কেউ তাকে চিনতেই পারে না। হুম, যারা চিনতে পারে এক আনা দু আনা বকশিস দেয়। যে যারা চিনতে পারে যে ও, এটা না হরিদা, বাহ হরিদা এত ভালো সেজেছে, বা এত ভালো ছদ্মবেশ ধারণ করেছে, আহ সেই জন্য সেই বাহবা থেকে তাকে এক আনা দু আনা বকশিস দেয়, যারা চিনতে পারে। হুম, যারা চিনতে পারে না তারা হয় কিছুই দেয় না, কিংবা বিরক্ত হয়ে দুটো একটা পয়সা দিয়ে দেয়। হুম, তো যারা চেনে, চেনা জানা বলে একটা বাহবা দেয় এবং সেখান থেকে বকশিস দেয়, এবং যারা চিনতে পারে না তারা কি হয়, তারা হয় কেউ কেউ কিছুই দেয় না, বা কেউ কেউ বিরক্ত হয়ে যে ধুর বাবা, কোথা থেকে পাগল এসেছে, বা এরকম ছদ্মবেশে এসছে টাকা নিতে, মানে অন্য কোনো কাজ করে খেতে পারে না, বা এরকম ধরনের নানান কথা মনে হতে পারে। তো সেখান থেকে কি হয়, বিরক্ত হয়ে কেউ কেউ দুটো একটা পয়সা দিয়েও দেয়। হুম, আর কেউ কিছুই দেয় না। তারপর একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। তারপর অন্য একদিনের গল্প করছেন আবার লেখক, যে চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলায় একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। কি হয়েছিল না, একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলায় টিনের কৌটার একটা মালা। পাগলটা একটা আহ থান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। তেড়ে চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দুটো একটা পয়সা ফেলেও দিচ্ছে। কি হলো না, এবার একটা দিনের ঘটনার কথা বলছেন, যে একটা দিনের ওই চকের বাস স্ট্যান্ডের কাছে দুপুরবেলা একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে। কি আতঙ্ক না, একটা উন্মাদ পাগল, যার থেকেই মানে হল্লা বাজার উৎপত্তি আর কি। তো কি হলো, সেই পাগলটা যার মুখ থেকে লালা ঝরে পড়ছে, হ্যাঁ, এবং চোখ দুটো কটকটে লাল একেবারে, মানে সেই পাগলটির চেহারার বর্ণনা করছেন লেখক এখানে, এবং তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর কি আছে না, গলায় টিনের কৌটার একটা মালা। হ্যাঁ, এরকম ভাবে একটা পাগল কি করছে, একটা ইট নিয়ে, একটা ইটের টুকরো বা ভাঙা ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসা যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। যে বাসে যারা বসে আছে তাদের দিকে সেই ইট নিয়ে তেড়ে যাচ্ছে। হুম, এবার কি, ভয়ে যাত্রীরা চেঁচিয়ে উঠছে। হুম, এবং ভয়ে ভয়ে কেউ দু একটা পয়সাও ফেলে দিচ্ছে সেই পাগলকে, হ্যাঁ, যে বাবা পয়সা নাও, চলে যাও। হ্যাঁ, আহ, আহ, পাছে তাদেরকে না মারে সেই ইট দিয়ে, সেই জন্য কেউ কেউ টাকা দিয়ে দিচ্ছে। তারপর একটু পরেই বাসের ড্রাইভার কাশীনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। একটু পরেই মানে সেই আহ হল্লা, মানে আতঙ্কের হল্লা চলছে,
সেই মুহূর্তে তার কিছুক্ষণ পর আহ বাসের ড্রাইভার, সে কে না, কাশীনাথ, বাসের ড্রাইভারের নাম কাশীনাথ। তো সে কাশীনাথ ধমক দেয় এই বলে যে খুব হয়েছে হরি, এবার সরে পড়ো, অন্যদিকে যাও। যে তোমার যে বেশ ধারণ করেছো, তুমি পাগলের বেশ ধারণ করেছো, খুব হয়েছে। যাত্রীরা এবার সত্যিই ভয় পাচ্ছে, তুমি এখান থেকে এবার সরে পড়ো, অন্যদিকে যাও। তো এটা আসলে এই পাগলটি আসলে হরিদা। হ্যাঁ, তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যি খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। হ্যাঁ। তো যখন কাশীনাথ হরিদাকে চিনতে পেরেছে যে সে হরি বা হরিদা, যে পাগল সেজে এরকম করছে, তো যখন হরিদাকে তিনি মানে সে বলেও যে সরে পড়ো এখান থেকে, অন্যদিকে যাও। উম, তখন বাসে যে যাত্রীরা ছিল তারা এবার সবাই জানতে পেরেছে যে আহ, একে চেনে ওই বাসের ড্রাইভার। তো তার মানে সে একজন ভালো মানুষ, হুম, এবং বহুরূপী। হ্যাঁ। তো বাসের যাত্রীরা তার ফলে মানে যখন জানতে পেরেছে যে সেই পাগলটি আসলে একজন মানে ভালো মানুষ, বা তিনি শুধুমাত্র ছদ্মবেশ ধারণ করেছে, পাগলের ছদ্মবেশ ধারণ করেছে, তাতে বাসের কোনো কোনো যাত্রীরা হাসে, আবার কেউ কেউ বিরক্তও হয় যে কি দরকার বাপু, ভালো মানুষ এরকম পাগল সেজে এরকম হল্লা মাচাচ্ছ, তাই না? তাতে কেউ কেউ বিরক্তও বোধ করছে, আবার কেউ আবার বেশ বিস্মিত হচ্ছে যে বাহ, সত্যিই তো, যে লোকটা এত ভালো পাগল সাজতে পেরেছে। বিস্মিত হয়ে যাচ্ছে তার কাজ দেখে, তার কাজের নিপুণতা দেখে, যে তিনি এত ভালো উম, বহুরূপীর বেশ ধারণ করতে পেরেছেন, বা ছদ্মবেশ ধারণ করতে পেরেছেন বলে। হুম, তো আজকে এটুকুই। তো লেখক সুবোধ ঘোষের লেখা আহ বহুরূপী গল্পটি আমরা পড়ছিলাম। তো লেখক পরিচিতি অর্থাৎ সুবোধ ঘোষ সম্পর্কেও আমরা কিছুটা জানলাম, এবং গল্পের উৎস এবং বিষয়বস্তু, উম, মূল বিষয়বস্তু কোন সম্পর্কিত সেটাও আমরা একটু জানলাম, এবং গল্পের যে বিস্তারিত আলোচনা পর্বের অল্প একটু আমরা পড়তে পেরেছি। এবং আজকে আমার ক্লাস এটুকুই, এবং এই গল্পের পরবর্তী বিস্তারিত আলোচনা পর্ব নিয়ে পরের ক্লাসে দেখা হচ্ছে আমাদের। তো ভালো থেকো সবাই, ধন্যবাদ।